জিয়ার কবর ইস্যুতে মুখোমুখি আইনজীবীরা, সরাতে স্পিকারকে মুক্তিযুদ্ধ মন্ত্রীর আহ্বান। ঢাকার বুকে মেট্রো রেলের ট্রায়াল, আগামী বছরের ডিসেম্বরে সেবা পাবেন নগরবাসী। সারা বিশ্বের সাথে যোগাযোগের একটা কেন্দ্রবিন্দুতে আমরা পরিণত করতে চাই আমাদের দেশটাকে। সাগর তীর থেকে আকাশ যাত্রা, কক্সবাজার হবে বৈশ্বিক যোগাযোগের কেন্দ্রবিন্দু। শতাধিক যাত্রীর প্রাণ বাঁচানো সেই পাইলটের শারীরিক অবস্থার অবনতি, ভারতের হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে। আমন্ত্রণ চ্যানেল 24 বিকাল 4টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্রেন্টি শিরোনাম। আপনাদের সাথে আছি আমি শরীফুল হক। জিয়ার কবর ইস্যুতে এবার উত্তপ্ত সুপ্রিম কোর্ট। দুপুরে এ নিয়ে পাল্টাপাল্টি মিছিল এবং সমাবেশ করেন বারের বিএনপি এবং আওয়ামীপন্থী আইনজীবীরা। এ সময় সুপ্রিম কোর্ট বারের সম্পাদক এবং বিএনপিপন্থী আইনজীবীদের নেতা রুহুল কুদ্দুস কাজল বলেন, জিয়াউর রহমানের কবর ঘিরে যে বক্তব্য দেওয়া হয়েছে তা ইতিহাস বিকৃতির নামান্তর, মিথ্যা এবং বিভ্রান্তিমূলক। কবর সরানোর বিষয়টি রাজনীতির পাশাপাশি আইনিভাবে মোকাবেলার কথা জানান তিনি। এদিকে আওয়ামীপন্থী আইনজীবীরা বলছেন, বার সম্পাদকের বক্তব্য একান্তই ব্যক্তিগত, আর এর জন্য তাকে ক্ষমা চাইতে হবে। তবে অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্ট বারের পরিবেশ যাতে নষ্ট না হয় সেদিকেও আইনজীবীদের খেয়াল রাখা উচিত। সংসদ ভবনের মূল নকশার বাইরে জিয়াউর রহমানের কবরসহ যেসব অবৈধ স্থাপনা আছে সেগুলো সরানোর উদ্যোগ নেবে সরকার। রাজধানীর রায়েরবাগে এক অনুষ্ঠানে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। এসব অবৈধ স্থাপনা অপসারণে স্পিকারের প্রতি আহ্বানও জানান তিনি। স্পিকার কাছে আবেদন করব, আমাদের জাতীয় সংসদ ভবনের যে মূল নকশা, যে স্থাপত্য নকশার বাইরে যে সমস্ত স্থাপনা হয়েছে সেগুলো সেখান থেকে অপসারণ করা হোক, সরিয়ে দেওয়া হোক। জিয়াউর রহমানের তথাকথিত কবর, কারণ ওটা তার কবর নয়। আগামী বছর জুনে পদ্মা সেতু এবং ডিসেম্বরে মেট্রো রেল চালু হবে। সকালে রাজধানীর দিয়াবাড়িতে মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল পরিদর্শনে গিয়ে একথা জানান সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উত্তরা থেকে পল্লবী পর্যন্ত 4টি স্টেশনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে আগামী 6 মাস। একে বলা হচ্ছে পারফরমেন্স টেস্ট। এতে ঘন্টায় 5 কিলোমিটার গতিতে ট্রেন চলবে, এরপর ধীরে ধীরে গতি বেড়ে হবে ঘন্টায় 25 কিলোমিটার। পারফরমেন্স টেস্ট শেষে হবে ইন্টিগ্রেটেড টেস্ট, যা উত্তরা থেকে পল্লবী হয়ে আগারগাঁও পর্যন্ত করা হবে। এটিও চলবে 6 মাসের বেশি। জুনে পদ্মা সেতুর উদ্বোধন, এরপর কর্ণফুলী শেখ মুজিবুর রহমান টানেল, এবং বছর শেষে ইনশাল্লাহ তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প MRT লাইন 6 তিনি নিজেই শুভ উদ্বোধন করতে পারবেন। কক্সবাজারকে বৈশ্বিক যোগাযোগের কেন্দ্রবিন্দু করতে চায় সরকার, আর এজন্য দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সকালে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ নির্মাণ কাজের উদ্বোধনে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আশা প্রকাশ করেন, কক্সবাজার সমুদ্র সৈকত হবে বিশ্ব সেরা। দেশের দীর্ঘতম রানওয়ে সমৃদ্ধ বিমানবন্দর হতে যাচ্ছে কক্সবাজারে, যে রানওয়েকে আরও আধুনিক আর দৃষ্টিনন্দন করতে থাকছে তীর থেকে সমুদ্রের ভেতরে 1300 ফুট জায়গা, সব মিলে যার আয়তন দাঁড়াবে 10,700 ফুট। কক্সবাজার বিমানবন্দরের সমুদ্র অভ্যন্তরে রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধু হত্যা পরবর্তী 21 বছর দেশে জনগণের ভাগ্য উন্নয়নের কোনো কাজ হয়নি। যারা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে এবং মার্শাল্লাহ জারি করে ক্ষমতা দখল করে, একের পর এক যে ক্ষমতা দখলের পালা, 21টা বছর এদেশের মানুষের জীবন থেকে হারিয়ে যায়। 21টা বছর এদেশের মানুষের জীবনের কোনো উন্নয়নের দিকে যারা ক্ষমতা এসেছে তা তাকায়নি। কক্সবাজার বিমানবন্দরকে বৈশ্বিক যোগাযোগের কেন্দ্রবিন্দু করতে হলে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে যোগাযোগ বাড়ানোর কথাও জানান সরকার প্রধান। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটাকে সামনে রেখে যোগাযোগের সাথে, মানে সারা বিশ্বের সাথে যোগাযোগের একটা কেন্দ্রবিন্দুতে আমরা পরিণত করতে চাই আমাদের দেশটাকে, যেটা আর্থিকভাবেও আমাদের দেশ অনেক বেশি লাভবান হবে।
বিশেষ করে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি, তাদের সাথে আমাদের যোগাযোগটা বাড়াতে হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে আমাদের যোগাযোগ হলে আমাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হবে। আমরা শুধু এই পশ্চিমাদের দিকে মুখ করে থাকবো না। না বুঝে সমালোচনাকারী পরিবেশবিদদের মোকাবেলা করেই সমুদ্রের ভেতরে রানওয়ে সম্প্রসারণের নান্দনিক নকশা করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। সাগরের মাঝে নিয়ে যাচ্ছি রানওয়ের কিছুটা সম্প্রসারণ। আমাদের পরিবেশবিদ কিছু আছে, যা কিছু পায় তার উপরে লাফ দিয়ে পড়ে, কোনো কিছু আগে মতো বুঝে টুঝে না, কিন্তু তাদের হচ্ছে প্রতিবাদ করাটাই একটা বড় কথা। তো যাও, সেগুলি সব কিছু মোকাবেলা করেই আজকে আমরা এই কাজটা, সম্প্রসারণের কাজটা শুরু করতে যাচ্ছি। নির্ধারিত সময়ের মধ্যে রানওয়ে সম্প্রসারণ কাজ শেষ করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। এবং মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা। অসুস্থ হয়ে পড়ায় ভারতের জরুরি অবতরণ করানো বিমান বাংলাদেশের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বিমানের এমডি জানান, পাইলট নওশাদের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি। তার চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। গত শুক্রবার সকালে ওমানের মাস্কাট থেকে ঢাকায় ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন পাইলট নওশাদ। এতে ভারতের মহারাষ্ট্রের নাগপুরে ডক্টর বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। লালমনিরহাটের বুড়িমারি মাইয়ামরা ঘাট সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবি জানায়, সীমান্তের 843 মেইন পিলার দিয়ে গরু আনতে ভারতে অনুপ্রবেশ করে ইউসুফ এবং সাগর চন্দ্র। ফেরার পথে চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে। এতে 2 জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও মরদেহ উদ্ধার করতে পারেনি, কারণ মরদেহ দুটি সীমান্তের ওপারে রয়েছে। মরদেহ ফেরতের বিষয়ে বিজিবি বিএসএফের পক্ষ থেকে কোনো প্রক্রিয়া শুরু হয়নি। ঢাকায় আক্রান্তদের নমুনায় ডেঙ্গুর ভয়াবহ একটি ধরন শনাক্ত হয়েছে। একে বলা হচ্ছে ডেঙ্গু ভাইরাসের সেরোটাইপ 3। 20টি নমুনার জিনোম সিকোয়েন্স করে এই তথ্য জানিয়েছে বিসিএসআইআর। গত জুলাইতে প্রাদুর্ভাব বাড়লে এর ব্যাপকতা নির্ধারণে জিনোম সিকোয়েন্সিংয়ের উদ্যোগ নেওয়া হয়। তবে সারা দেশে ডেঙ্গুর কোন ধরন ছড়িয়েছে সেটি জানতে ঢাকার বাইরে আক্রান্ত রোগীদের নমুনা নিয়ে জিনোম সিকোয়েন্সিংয়ের প্রয়োজন। সফলভাবে পুরো বিষয়টি সম্পন্ন করা গেলে ভাইরাসটির জীবন রহস্য উন্মোচন করা সম্ভব হবে। এতে নিজস্ব শনাক্তকরণ কিট এবং টিকা উদ্ভাবনের গবেষণায় ব্যাপক অগ্রগতি হবে। এদিকে মা ডেঙ্গুতে আক্রান্ত হলে শিশুকে দুধ পান না করানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। করোনা এবং উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় আরও 47 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে গেল 24 ঘন্টায় মারা গেছেন 7 জন। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন 2 জন, বাকি 5 জনের উপসর্গ ছিল। আগস্ট মাসের 29 তারিখ পর্যন্ত হাসপাতালটিতে মৃত্যু হয়েছে 335 জনের। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে রাজশাহীতে করোনায় আক্রান্তের হার 21.31%। এদিকে ময়মনসিংহে 8 জন, বরিশালে 6 জন, বগুড়ায় 6 জন, চট্টগ্রামে 4 জন, খুলনায় 3 জন, যশোরে 3 জন এবং নওগাঁ, নোয়াখালী এবং মৌলভীবাজারে মৃত্যু হয়েছে 1 জন করে। আশরাফ গনি সহ আফগানিস্তানের বিভিন্ন রাজনীতিকের নানা কর্মকাণ্ড নেতিবাচক সংবাদের শিরোনাম হয়েছে। তবে সেই সরকারেরই সাবেক এক মন্ত্রীর ইতিবাচক ভাবমূর্তি উঠে এসেছে পশ্চিমা গণমাধ্যমে, যিনি জার্মানিতে কাজ করছেন পিৎজা ডেলিভারি ম্যান হিসেবে। সৈয়দ আহমেদ সাদাত জার্মানির লাইপজিগ শহরে কাজ করেন পিৎজা ডেলিভারির। কিন্তু এতটা সাদামাটা নয় তার জীবন বৃত্তান্ত। আফগানিস্তানের আশরাফ গনি সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন তিনি। 3 বছর দায়িত্ব পালন করে গেল বছর পদ ছাড়েন, পাড়ি জমান জার্মানিতে। জার্মান ভাষায় দক্ষতার অভাবে এখানে ভালো কোনো কাজের সুযোগ পাননি অক্সফোর্ড থেকে স্নাতক করা 49 বছর বয়সী সাবেক এই মন্ত্রী। তবে এ নিয়ে কোনো অনুশোচনা নেই তার। আমি খুশি, কোনো অপরাধ বোধ নেই। লুকিয়ে না থেকে সামনে এসে কাজ করায় প্রশান্তি কাজ করে। তালেবান কাবুল দখলের কয়েক ঘন্টা আগে পেছনের দরজা দিয়ে আফগানিস্তান ছাড়েন দেশটির সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি।
তার বিরুদ্ধে অভিযোগ ওঠে বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে পালিয়েছেন তিনি। এছাড়াও গনি সরকারের অর্থমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধেও দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগ অনেকটাই ওপেন সিক্রেট। সেই সরকারের সাবেক এই মন্ত্রীর এমন স্বচ্ছ ভাবমূর্তি প্রশংসা কুড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জাহানারা ভুইয়া, চ্যানেল 24। অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাতানো খেলার প্রমাণ পেয়েছে পাতানো খেলা শনাক্তকরণ কমিটি। আরামবাগ ক্রীড়া সংঘ এই ঘটনায় জড়িত ছিল বলে সুস্পষ্ট প্রমাণ মেলে। ক্লাবটিকে ৫ লাখ টাকা জরিমানার সাথে প্রথম বিভাগ লিগে ২ মৌসুমের জন্য নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ক্লাবটির ১৬ দেশি বিদেশি ফুটবলারকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া ক্লাবটির সাথে পৃষ্ঠপোষকতা এনে দেওয়ার চুক্তি স্বাক্ষরকারী এম স্পোর্টসের স্বত্বাধিকারী মিনহাজুল ইসলাম মিনহাজ সহ সাবেক টিম ম্যানেজার জাহাঙ্গীর রুশো, ফিটনেস ট্রেনার ভারতীয় মাইনুল ইসলাম শেখ এবং সহকারী ম্যানেজার আরিফ হোসেনকে ফুটবল কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে এবছর ২০ ফেব্রুয়ারি সবার আগে সংবাদ প্রচার করে চ্যানেল 24। দর্শক, এই ছিল চ্যানেল 24 বিকাল 4টার খবরে। তবে সংবাদ শেষ করার আগে আরও একবার মনে করিয়ে দিতে চাই, করোনার এই দুঃসময়ে সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলুন। একটু পরপর সাবান, স্যানিটাইজার কিংবা হ্যান্ড রাব দিয়ে হাত জীবাণুমুক্ত করুন এবং ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।